আসন চেয়ার, আলোচক এবং সংখ্যায় সামান্য অথচ গুরুত্বপূর্ণ সুধীবৃন্দ, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা এবং মোবারকবাদ। আমি যে কাগজটি প্রস্তুত করেছি, আশা করি সেটা আপনাদের কাছে পৌঁছেছে। এটাকে ঠিক প্রবন্ধ না বলে একটা সূচনাপত্র হিসেবে আমি আখ্যায়িত করতে চাই। এই সূচনাপত্র প্রবন্ধের নিয়ম তরিকা মেনে ঠিক রচিত হয় না, এটাতে রেফারেন্সের ঘাটতি আছে, সম্ভবত পদ্ধতিগত কিছু সংকট থেকে যাওয়া সম্ভব নয়। আমি এই লেখা শুরু করেছি ফরাসি মার্ক্সবাদী তাত্ত্বিক গি দুবোকের একটা উদ্ধৃতি দিয়ে। তিনি বলছেন, all that was once directly lived has become mere representation। এই আলাপটা যখন দুবোক করছেন তখন আমরা 20 শতকের দ্বিতীয়ার্ধে প্রবেশ করেছি। বিকশিত পুঁজির জামানা, ক্রমাগত ত্বরান্বিত বাজার ব্যবস্থার মধ্যে যে ধরনের সোসাইটি গড়ে ওঠে, বিকশিত হয়, সেই ধরনের সোসাইটিতে দুবোক দাঁড়িয়ে এই মন্তব্যটি করছেন। দুবোক আমাদের জানাচ্ছেন যে আপাদমস্তক পণ্যায়িত একটা সমাজ ব্যবস্থায় যে ধরনের সামাজিক সম্পর্ক আসলে অবশিষ্ট থাকে সেটাকে ঠিক রিয়াল অর্থে, স্বাভাবিক অর্থে, সহজাত অর্থে সামাজিক সম্পর্ক বলে আখ্যায়িত করা যায় না। এইখানে আসলে ঘটে অন্য একটা ঘটনা। পণ্যের মধ্যবর্তী যে সম্পর্ক, রিলেশনস বিটুইন কমোডিটিস, সেই পণ্যের মধ্যবর্তী সম্পর্ক মানুষের যে সহজাত সামাজিক সম্পর্ক সেটাকে উৎখাত করে দেয় এবং নিজে মানুষের সমাজের সমষ্টির মধ্যে উপনিবেশ কায়েম করে। কলোনাইজেশন অফ কমোডিটি বলছে এটাকে। এইরকম একটা পরিস্থিতিতে যখন বাজার, বিজ্ঞাপন, জীবনধারা, লাইফস্টাইল, পুঁজির ক্রমাগত আস্ফালন এর মধ্য দিয়ে মানুষকে ঘিরে রাখা হয় চতুর্পাশে, তখন সত্যিকার অর্থে সোসাইটি আর এক্সিস্ট করে না। যেটা এক্সিস্ট করে, দুবোক তার নাম দিয়েছেন স্পেকটেবল। এইটা সত্য সমাজ নয়, এটা সমাজের বিপ্রতীপ ও বানোয়াট রূপক মাত্র। দুবোকের এই তত্ত্ব কাঠামো মার্ক্সবাদী আয়োজনে খুব বেশি প্রশংসিত হয়েছে, কিন্তু আমি এটাকে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে স্মরণ করছি একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে। মার্ক্সবাদী আয়োজনে প্রতিষ্ঠিত এবং বিকশিত হলেও এই তত্ত্ব কাঠামো দিয়ে আসলে রিপ্রেজেন্টেশন, পরিবেশন, নির্মাণ সংক্রান্ত অসংখ্য কলকবজাকে আসলে বিশ্লেষণ করা সম্ভব। আমরা দেখব জুলাই অভ্যুত্থান গত হয়েছে প্রায় 4 মাস আগে, একটু বেশি হবে। এই অভ্যুত্থান গত হওয়ার পর আসলে আমাদের কাছে যা অবশিষ্ট আছে সেটা হচ্ছে জুলাই সম্পর্কিত অনুমান, জুলাই সম্পর্কিত রিপ্রেজেন্টেশন, জুলাই সম্পর্কিত বয়ান। জুলাই আর অবশিষ্ট নাই। ফলে আমরা যদি এটাকে জুলাই স্পেকটেবল হিসেবে আখ্যায়িত করি, তাহলে দুবোকের পাটাতন মেনে বা তত্ত্ব কাঠামো মেনে আমরা এটা সুলভ সন্ধান করতে পারব। এই প্রক্রিয়ায় আমি যেটাকে সেকুলার ভাষ্য বলে চিহ্নিত করছি, সেকুলার ভাষ্যের সংজ্ঞা দেওয়া প্রয়োজন। সেকুলার ভাষ্য বলতে আমরা এখানে বোঝাবো এমন ভাষা, ভঙ্গি এবং পদ্ধতি যেখানে কোনো জগৎ বর্গের রেফারেন্স না দিয়ে জগৎকে ব্যাখ্যা করার সর্বোচ্চ প্রয়াস চালানো সম্ভব হয়ে ওঠে। এক্ষেত্রে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে জুলাইকে ঘিরে সেকুলার বিদ্যায়তনে এবং ভাষায় বা পরিসরে যে 3টি গুরুত্বপূর্ণ চাবি উপাদান বারবার আলোচিত হয়েছে সেগুলোর উপর দৃষ্টি নিবদ্ধ রাখবো। একটি হচ্ছে জুলাই অভ্যুত্থানের ভাষা, জুলাই অভ্যুত্থানের কর্তা বা এজেন্সি, জুলাই অভ্যুত্থানের মতাদর্শ। এই 3 প্রধান চাবি ভাষ্যের উপর ভিত্তি করে আমরা আজকে আলাপের সূত্র বিস্তার করব। বলে রাখা দরকার যে সেকুলার ভাষ্যকে আমরা প্রায়শই ঢাকার প্রভাবশালী ভাষ্য বলে অভিহিত করব এবং ব্যবহার করব। আমরা ধরে নেব যে ঢাকার যে প্রভাবশালী প্রধান ডিসকোর্স সেটা সেকুলার ভাষ্য দ্বারা নিঃসন্দেহে বিনিময়যোগ্য। এও বলে রাখা দরকার যে অভ্যুত্থান সংক্রান্ত সেকুলার ভাষ্য পর্যালোচনার এই উদ্যোগ আপাতমস্তক নন সেকুলার বা পরজাগতিক কোনো ব্যাপার নয়। এটিও সেকুলার
এলাকারই একটি মতবিরোধ মাত্র। আমরা যদি প্রথম চাবি উপাদানটি আলাপ সম্পন্ন করতে চাই তাহলে দেখব যে এটি কর্তা প্রশ্ন খোঁজার চেষ্টা করছে, এবং এই প্রশ্নটা খোঁজা হয়েছে আরো দুটো প্রশ্নের সমান্তরালে। এক, এই অভ্যুত্থানের প্রধান নিয়ামক বা চালিকা শক্তি কি? দুই, আন্দোলনের উদ্গাতা বা দিকদিশারি কারা? বিরল ব্যতিক্রম বাদে প্রায় প্রত্যেকেই এই অভ্যুত্থানের ছাত্র ও জনতার যৌথ অবদান নির্দ্বিধায় স্বীকার করেছেন। কিন্তু বর্গ নির্ধারণের বেলায় কেউ কেউ এটাকে বলেছেন জুলাই অভ্যুত্থান, কেউ কেউ বলেছেন গণ অভ্যুত্থান, কেউ আবার বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থান। এদের মধ্যে অতি উৎসাহী কেউ কেউ এটাকে বিপ্লব বলেছেন। তারা বাস্তবের তুলনায় প্রাধান্য দিয়েছেন তাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং গন্তব্যের পরিসরকে। আমরা যদি জুলাই অভ্যুত্থান বর্গটা বিবেচনা করি তাহলে দেখবো যে এই বর্গটা নির্ধারিত হয়েছে কাল বিবেচনা প্রসূত। অর্থাৎ এখানে ধরে নেওয়া হচ্ছে জুলাই হচ্ছে এই আন্দোলনের ধাত্রী এবং প্রসূতি। সময়কে রেজিস্টার ধরে এই ধরনের নামকরণ একটা বিরাট সুবিধার আঞ্জাম দেয়। কর্তা সংক্রান্ত যে জটিলতা, এই অভ্যুত্থানের নেতৃত্ব কে দিয়েছে, এই অভ্যুত্থানের প্রধান কর্তা শক্তিকে, সেই জটিলতা এবং সংকটকে এখানে মোটের উপর উপেক্ষা করে এমন এক শব্দে বা এমন এক অভিধায়কে সংজ্ঞায়িত বা বর্গায়িত করার চেষ্টা করা হয় যেখানে কর্তা সংক্রান্ত জটিলতার আর অবকাশ থাকে না। কিন্তু কর্তা প্রশ্ন উপেক্ষা করে একটা অভ্যুত্থানের সামগ্রিক মূল্যায়ন সম্ভব নয়। সেদিক থেকে জুলাই অভ্যুত্থান কথাটির একটি সীমাবদ্ধতা রয়েছে। এই বিবেচনায় গণ অভ্যুত্থান কথাটি অনেকাংশেই সফল। সে প্রথমত গণ নামক একটা সার্বিক আবিষ্কার করেছে এবং অভ্যুত্থানকে তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ফলে গণ নামক এক সার্বিক বৃহৎ জনগোষ্ঠী বা বৃহৎ ধারণাকে সে যেহেতু অভ্যুত্থানের সাথে সম্পর্কিত করেছে, ফলে কর্তা সংক্রান্ত জটিলতা তার কমে গেছে। কিন্তু অপরাপর অভ্যুত্থান, যেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাথে সম্পৃক্ত, সেগুলো থেকে এটিকে বিশিষ্ট করা যায়নি। সার্বিকের এই সীমাবদ্ধতা কাটে যদি আমরা গণ অভ্যুত্থান কথাটার আগে কালবাচক জুলাই যুক্ত করে দিই। যদি বলি জুলাই গণ অভ্যুত্থান, তাহলে একই সঙ্গে এর কর্তা সত্তা নিশ্চিত হয় এবং এটি বিশিষ্ট হয়ে ওঠে। কিন্তু এই পথ ছাড়াও ঢাকার প্রভাবশালী সেকুলার ভাষ্যে এটাকে ছাত্র জনতার অভ্যুত্থান হিসেবে প্রতিকায়িত করা হয়েছে। বিশেষভাবে আমি এই অংশটাকে মনোযোগ দিতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থান এই বর্গায়নের মধ্য দিয়ে একটি নতুন সংকট পয়দা হয়েছে, যে সংকট আগের দুই সংকটের থেকে বহুমাত্রিক এবং বহুমুখী। আমরা দেখব যে ছাত্র জনতার এই অভ্যুত্থান, ছাত্র জনতা অভ্যুত্থান নামে যে বর্গটি প্রতিপাদন করা হয়েছে সেটা বিশিষ্ট এবং অনেকাংশে স্পষ্ট, কিন্তু এর মধ্যে একটা ক্ষমতা সম্পর্কের অনুমান আছে, একটা পক্ষপাত আছে। কৃতিত্বের দিক থেকে তুলনামূলক এক অনুমান আছে। সেটা এখানে ধরে নেওয়া হচ্ছে ছাত্র নামক বর্গটি অভ্যুত্থানের মূল কারিগর, মূল উদ্গাতা, মূল চালিকা শক্তি। ফলে ছাত্রকে বিশিষ্টভাবে উপস্থাপন করা হচ্ছে এবং জনতাকে রাখা হচ্ছে নাম না জানা অজ্ঞাত এক বর্গ আকারে। এই প্রক্রিয়ায় ছাত্র জনতা এই বর্গটি ঘোষণা সূত্রে সংকর বর্গ হিসেবে আবির্ভূত হয়। তার এক পাশে থাকে বিশেষ, আরেক পাশে থাকে সার্বিক। সার্বিক এবং বিশেষের এই দোলাচলে অনিবার্যভাবেই একটি তুলনা সম্পর্ক প্রস্তুত হয়। বলা দরকার ছাত্র জনতা বর্গটির তাত্ত্বিক ভিত্তি আসলে এই তুলনা। এই তুলনার মধ্য দিয়ে আমরা এমন এক ক্ষেত্র প্রস্তুত করি যেখানে কৃতিত্বের দিক থেকে ছাত্ররা তুল্য হচ্ছে জনতার সাথে, যারা অভ্যুত্থানের আগে এবং অভ্যুত্থানের পরে কোন ক্রমেই সমান নয়। সমান নয় এই অর্থে যে তাদের শ্রেণীগত, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক মর্যাদা, সুযোগ সুবিধা প্রাপ্তির হার এবং অপরাপর মাত্রাগত পার্থক্য রয়েছে। এখানে বলা দরকার যে ছাত্ররা
স্বাভাবিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান এবং অপরাপর কাঠামো দ্বারা যে ধরনের সুবিধাজনক পরিস্থিতি নিশ্চিত করে নিজেদের জন্য, জনতার পক্ষে সেটা সম্ভব নয়। ফলে অভ্যুত্থান সম্পর্কে যদি কোনো বস্তুনিষ্ঠ এবং কম কর্তা মুখর বর্গ আমরা নিরূপণ করতে চাই, তাহলেও ছাত্রদের এই প্রভাব দৃষ্টিগ্রাহ্য হয়ে উঠবে, যেহেতু বাই ডিফল্ট তারা সোসাইটির মধ্যে একটি উল্লেখযোগ্য মর্যাদায় অধিষ্ঠিত রাদার জনতার থেকে। সেখানে ছাত্রকে যদি আলাদাভাবে বিশিষ্ট করে তোলা হয়, আলাদাভাবে গুরুত্ববহ করে তোলা হয়, তাহলে এই অসম সম্পর্কের যে বিস্তার, যে ভার, সেটা ক্রমশ বর্ধিত হয়। এবং এর মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান সম্পর্কে যে ন্যারেটিভ তৈরি হয়, যে বয়ান তৈরি হয়, সেই বয়ানকে শুধু এই বর্গায়ন প্রভাবিতই করে না, বরং এই জুলাই অভ্যুত্থানের এক নতুন চেহারা সে প্রস্তাব করে। আমরা দেখব যে এখানে কি ঘটছে। এখানে যেহেতু এটা একটা বিপুল গণমানুষের সম্মিলিত উদ্যোগের ফলাফল হচ্ছে এই অভ্যুত্থান, নিশ্চয়ই সেখানে ছাত্ররা ছিল এর উদ্যোক্তা। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে সেকুলার ভাষ্যে ছাত্র বর্গটিকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তোলার পেছনে যে অনুমানটি সব থেকে বেশি সক্রিয়, সেটা হচ্ছে যে ছাত্ররা এটা শুরু করেছে এবং ছাত্ররাই এটার উদ্গাতা। কিন্তু যারা শেষ করেছে, যারা এর পরিণতি নিশ্চিত করেছে, যারা এর সাফল্য নিশ্চিত করেছে, সেই জনতা কোনো ক্রমেই উদ্যোক্তাদের থেকে কম গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এই তুলনাটাই আদতে অর্থহীন। কেন অর্থহীন? কারণ সত্যি সত্যিই যদি কোনো অভ্যুত্থান বা আন্দোলন ছাত্রদের দ্বারা সংগঠিত হয়, সেখানে যদি ওই অর্থে কোনো জনসম্পৃক্ততা নাও থাকে, তদুপরি ওই আন্দোলন এবং অভ্যুত্থান সম্পর্কিত যে বয়ান নির্মিত হবে, সেই বয়ানের মধ্যে অভ্যুত্থানের কৃতিত্ব, কর্তৃত্ব, মালিকানা এবং অংশীদারিত্ব যতটা সম্ভব এজমালি করা যাবে, ততই একটি গণরাষ্ট্রের সম্ভাবনা বৃদ্ধি পাবে। কিন্তু আমরা দেখব যে মধ্যবিত্ত এই কাজ করে না। আমরা এর আগেই বলেছি, সেকুলার ভাষ্যের প্রধান কারিগর হচ্ছে ঢাকার শিক্ষিত বুর্জোয়া মধ্যবিত্ত। বুর্জোয়া এবং মধ্যবিত্ত এখানে বাহুল্য হয়ে গেল। সত্যি বলতে গেলে বুর্জোয়াই মধ্যবিত্ত, মধ্যবিত্তই বুর্জোয়া। তারা যেটা করে, তারা বিপুল পরিমাণ বিক্ষুব্ধ মানুষের মিছিল থেকে বেছে বেছে ছাত্রদেরকে আলাদা করে এবং বাকিদেরকে অজ্ঞাত বর্গ আকারে ছেড়ে দেয়। জনতা তার কাছে এক অজ্ঞাত সার্বিক, তাদের অবদানও দূর থেকে দেখা ঝাপসা সত্য। সেকুলার মধ্যবিত্তের এই সরল ছাত্র ভক্তি কেবল শ্রেণী, পেশা, বয়স ও লিঙ্গ ভেদে জনতার বিশেষ বিশেষ অস্তিত্বকেই অস্বীকার করে না, খোদ ছাত্র সম্পর্কেও এক গাদা সত্য গোপন করে। সেটার মধ্যে কি আছে? এটি জানতে দেয় না অভ্যুত্থানের শুরুতে ছাত্রদের মিডিওক্রিটির কথা। সে জানতে দেয় না অভ্যুত্থানের অত্যঙ্গ দশায় ছাত্রদের দ্বিধান্বিত নেতৃত্বের কথা। সে জানতে দেয় না অভ্যুত্থানের পেছনে সক্রিয় রাজনৈতিক এবং সামাজিক পক্ষগুলোর সর্বাত্মক সহযোগিতার কথা। সে এগুলোকে গোপন করে। মধ্যবিত্ত জানায় সে কিভাবে সক্রিয়ভাবে 15 বছরের ফ্যাসিজম উৎখাতে অংশ নিয়েছে, কিন্তু ঘুণাক্ষরেও জানায় না এই ফ্যাসিজম সম্ভব হয়েছিল তার সম্মতিতে। সে বলে ছাত্ররাই প্রধান শক্তি, কারণ তারা শুরু করেছে। অথচ শুরুকে গুরুত্বপূর্ণ করে তুলেছে যে শেষ, সেই শেষের প্রতিষ্ঠাতায় জনতা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সেই জনতাকে শেষ যথাসম্ভব অচিহ্নিত রেখে দেয়, শনাক্ত যোগ্যহীন করে রেখে দেয়। কর্তা অন্বেষণ ছাড়াও ঢাকার সেকুলার ভাষ্যে আরো যে গুরুত্বপূর্ণ একটি বিষয় অভ্যুত্থানকে ঘিরে দানা বেঁধে উঠেছে, সেটা হচ্ছে এর ঐকতান তালাশ করা। কি সেই মূল সূত্র বা কি সেই প্রেরণা, কি সেই বিন্দু যেখানে এতগুলো মানুষ একত্রিত হয়েছিল, যেটা গত 15 বছরে সম্ভব হয়নি। আশ্চর্যজনক ভাবে গণমানুষের এই রাজনৈতিক সম্মেলন বা রাজনৈতিক বিক্ষোভ বা সংহতিকে তারা কোন ক্রমে হাসিনার বিরোধিতা দিয়ে বুঝতে চান নাই। এটা অত্যন্ত আশ্চর্যজনক।
কিন্তু তারা বুঝতে চান নাই। তারা তত্ত্বের ভারাক্রান্ত হৃদয় নিয়েই হোক কিংবা অনর্থক জটিলতার কারণেই হোক, এটাকে ব্যাখ্যা করতে চেয়েছেন অপেক্ষাকৃত র‍্যাটোরিক্যাল ক্যাটাগরি ভাষা দিয়ে। তারা বলতে চায় যে জুলাই অভ্যুত্থানে এমন এক ভাষা তৈরি হয়েছে, যে ভাষা তার চরিত্র গুণে এতটাই আজমালি হয়ে উঠেছিল যে বিভিন্ন বর্ণ, শ্রেণী, ধর্ম এবং দলগত সংকীর্ণতা ছেড়ে বিপুল পরিমাণের মানুষের অংশগ্রহণ তাতে সুনিশ্চিত হয়েছে। কেউই এই ভাষাকে উপেক্ষা করতে পারেনি। আমরা দেখব যে এই ধরনের ভাষা প্রস্তুত হওয়ার পরিস্থিতি সত্যি সত্যি অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থায় ঢাকায় জারি ছিল কিনা। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই ভাষা বেসিক্যালি স্লোগানের ভাষা নয়। এই তাত্ত্বিকগণ বা সেকুলার ভাষ্যকারগণ এই ভাষা আসলে আমাদেরকে এই ভাষা বলতে বোঝাচ্ছেন সিনেমার ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেটা মিন করি সেইটা সেইভাবে ব্যাখ্যা করছেন এই ভাষাকে। এই ভাষা মোটেই ম্যাটেরিয়াল কোনো অক্ষর জ্ঞান নয় বা অক্ষরের সমষ্টি নয়, যেটা আমরা দৈনন্দিন যোগাযোগের ব্যবস্থা হিসেবে ব্যবহার করে থাকি। এটা অনেকটা সিনেমার ল্যাঙ্গুয়েজের মতো। কি সেটা ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছেন যে গত 4 দশক ধরে ঢাকার মধ্যবিত্ত সেকুলারগণ, এবং এই ভাষ্যটি খুব সেকুলারদেরও একটা ক্রিটিক, যেটা ক্রিটিক আমরা করার চেষ্টা করছি, বলছে 4 দশক ধরে জমে ওঠা ঢাকার বুকে প্রতিক্রিয়াশীল, মৌলবাদী, শাপলা শাহবাগ, ধর্মান্ধ, প্রগতিশীল, এই যে বাইনারি ভিত্তিক সংঘর্ষ প্রবল এবং দ্বিধান্বিত, দ্বিধাপ্রবণ এরকম যে ভাষা জমে উঠেছিল গত 4 দশক ঢাকার বুকে, যে এই ভাষা আসলে ডিসকোর্সের সমান্তরাল আমাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ এই ভাষ্যকাররা বোঝাতে চান ঢাকায় গত 4 দশক ধরে যে বাইনারি ভিত্তিক সংঘর্ষ প্রবল এবং দ্বন্দ্বমুখর যে ভাষা প্রস্তুত হয়েছিল, যেই ভাষার ভিত্তিভূমির উপর একটি ফ্যাসিজম দাঁড়া বেঁধে উঠেছিল, ফ্যাসিজম সক্রিয় থাকতে পেরেছে, ফ্যাসিজম তার ফাংশনিং সম্পন্ন করেছে, সেই ভাষাটা জুলাই অভ্যুত্থানে মুলতবি হয়ে গেছে। এবং জুলাই অভ্যুত্থান নতুন এক এজমালি ভাষা প্রণয়ন করেছে, যেখানে আগের বাইনারি সাংঘর্ষিক ওই ভাষার সক্রিয়তা একদম কার্যকর থাকছে না। কিন্তু এই ভাষ্যটা একটু পরীক্ষা করলে দেখব আমরা দুটো প্রশ্ন সামনে আসে। প্রথমত, এই ভাষার প্রস্তুতকারক কারা? কারা গত 4 দশক ধরে প্রগতি এবং মৌলবাদিতার সংজ্ঞা নিরূপণ করেছে এবং সেটা প্রচার করেছে? এই সমস্ত বয়ান কারা উৎপাদন করেছে? এবং আরো ইম্পর্টেন্ট হচ্ছে এই বয়ান কোথায় উৎপন্ন হয়েছে? আমরা দেখব যে বাংলাদেশের প্রভাবশালী ভাষ্যগুলোর পীঠস্থান হলো ঢাকা। ঢাকায় বিকশিত বুর্জোয়া এলিট যুগ সাজসেই এদেশের মূলধারা প্রস্তাবিত ও প্রতিষ্ঠিত হয়েছে। মূলধারা, এ উল্লেখ্য যে ঢাকায় মধ্যবিত্তর মূলধারা প্রবলভাবে উপনিবেশিত কলকাতার আছর দ্বারা আক্রান্ত, জীবন ও জগৎ সম্পর্কে যাবতীয় অনুমান, সিদ্ধান্ত এবং দৃষ্টিভঙ্গি সে ধার করে পশ্চিম থেকে, এবং অতি অবশ্যই কলকাতার মধ্যস্থতায়। এবং ঢাকার যত প্রধান প্রধান বিদ্যায়তন, প্রভাবশালী ডিসকোর্স, মিডিয়া, প্রতিষ্ঠান, কাঠামো সবগুলো এই ভাব বলয়ের অনিবার্য অংশ। কিন্তু এই সত্য ঢাকার বাইরে বিপুল পরিমাণ জনগোষ্ঠীর জন্য সত্য নয়। তারা ঢাকার এই কেন্দ্রস্থিত মূল্য এবং তাৎপর্য থেকে যোজন যোজন দূরে। কিন্তু জুলাই ভাষ্যকারগণ আমাদের জানাচ্ছেন ঢাকায় এইরকম একটি ভাষা প্রস্তুত হয়েছিল, যার ফলে সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। কিন্তু আমরা ঘোষণা সূত্রেই জানি বা ঐতিহাসিক সূত্রে জানি যে ঢাকায় যে বাইনারি ভিত্তিক সাংঘর্ষিক ভাষা পয়দা হয়েছিল, সেটা ঢাকায় উৎপাদিত, ঢাকায় প্রচারিত একটি ঢাকায় বন্দোবস্ত মাত্র। এর সঙ্গে গোটা বাংলাদেশের মানুষের জীবন যাপন প্রণালী, সাংস্কৃতিক বোঝাপড়া, রাজনৈতিক ভেদ বুদ্ধির দূরতম সম্পর্ক ছিল না। বিপুল পরিমাণ বাঙালি মুসলমান বা বাংলাদেশের নাগরিকদের মধ্যে ঢাকার এই বাইনারি ভিত্তিক ভাষা একদমই কার্যকর ছিল না। ফলে যদি এই বাইনারি ভিত্তিক ভাষা বাংলাদেশের বিপুল পরিমাণ জনগোষ্ঠীকে তখন আলোড়িত না করে থাকে, তখন যদি তাদের উপর কার্যকর না থাকে, তাহলে নতুন উৎপাদিত ঢাকাই ভাষা অভ্যুত্থানের প্রধান চালিকা শক্তি হয়ে তাদেরকে প্রেরণা যোগাতে পারে না। আমরা দেখব যে ঢাকার এই কেন্দ্রস্থিত মূল্য
এত বেশি জনবিচ্ছিন্ন যে ঢাকার এই প্রভাবশালী ভাষা এত বেশি গণবিচ্ছিন্ন যে ঢাকায় সেকুলার ভাষার সব থেকে অশ্লীল দৃষ্টান্ত যে শাহবাগ, সেটার বিপরীতে যে শাপলা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই শাপলার ভিত্তিভূমি কিন্তু মতিঝিল নয়, ওটা মফস্বলে। ফলে ঢাকা সবসময় ঢাকার ভাষা, ঢাকার ডিসকোর্স, ঢাকার প্রাতিষ্ঠানিক কাঠামো, ঢাকার চরিত্রগতভাবে গোটা বাংলাদেশ থেকে বহুদিন ধরে যোজন যোজন দূরত্বে অবস্থান করছে, এবং এই বিচ্ছিন্নতা ঐতিহাসিক এবং ঔপনিবেশিক। ফলে ঢাকায় যদি অভ্যুত্থানকে ঘিরে নতুন আরেকটি ভাষা জন্ম নিয়েও থাকে, তা সমগ্র বাংলাদেশের জন্য নির্বিশেষে সমান সত্য ও তাৎপর্যপূর্ণ নয়। এক্ষেত্রে ঢাকার বাস্তবকে জোরপূর্বক সারা বাংলাদেশের বাস্তবের উপর আরোপ করা হয়েছে মাত্র। উপরন্তু দুই দিক থেকে বিবেচনা করলে এই ভাষার অসম্ভবতা আমাদের সামনে আসে। এক, এই অভ্যুত্থানের কোনো সুসংবদ্ধ রাজনৈতিক নেতৃত্ব ছিল না। আমরা জানি যে রাজনৈতিক সংগঠন বা জনপরিসরের রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে এক ধরনের গড় ভাষা প্রস্তুত হতে পারে, এক ধরনের গড় মিলনায়তন প্রস্তুত হতে পারে, যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় এবং উভয়ে মিলে জনগণ, রাজনৈতিক কর্মী, কাঠামো, রাজনৈতিক দল, সামাজিক পরিবেশ সবকিছু মিলে একটি এজমালি ভাষা তৈরি হতে পারে, যদি সেই আন্দোলন বা অভ্যুত্থান কোনো পলিটিক্যাল দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ফসল হিসেবে আবির্ভূত হয়, তবেই এই ধরনের একটি ভাষা প্রস্তুত হওয়া সম্ভব। আমরা জানি অভ্যুত্থানের পেছনে কোনো সুসংবদ্ধ, পরিকল্পিত এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংগ্রাম ছিল না। এটি অত্যন্ত আকস্মিক একটি সংগ্রাম, জুলাইয়ের প্রাক মুহূর্তেও যার আন্দাজ করা ছিল অসম্ভব। ফলে জুলাইয়ের পেছনে একটি শক্তিশালী এজমালি ভাষা, যেই ভাষা সারা বাংলাদেশের মানুষকে একত্র করতে পারে, সেটার অস্তিত্ব অত্যন্ত অসম্ভব। অন্যদিক থেকে আরো একদিক থেকে একটা এজমালি ভাষা প্রস্তুত হতে পারে আন্দোলনকে ঘিরে, যদি ওই আন্দোলনের পর্যাপ্ত তত্ত্বায়ন এবং বুদ্ধিবৃত্তিক চিহ্ন সমাজ ব্যবস্থার মধ্যে আগে থেকে কায়েম থাকে। কিন্তু আমরা দেখব জুলাই অভ্যুত্থান সফল হয়েছে কোন ধরনের তাত্ত্বিক কাঠামো ব্যতি রেখে। এই জন্য জুলাই অভ্যুত্থানের যারা প্রধান মুখপাত্র, তাদের একের ভাষ্যের সঙ্গে আরেকের ভাষ্যের সামান্যতম সামঞ্জস্য নাই, এবং তাদের ভাষ্যগুলোর মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি না। ফলে আমরা বলবো যে জুলাই অভ্যুত্থান কোনো তত্ত্বীয় চর্চার ফলাফল নয়। যেহেতু তত্ত্বীয় চর্চার ফলাফল নয়, যেহেতু এই অভ্যুত্থানের পেছনে কোনো দীর্ঘমেয়াদী বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা ও তৎপরতা জারি ছিল না, ফলে এই অভ্যুত্থানের পেছনে কোনো সামগ্রিক এজমালি ভাষা তৈরি হয়েছিল, এই অনুমান অসত্য। এই দৃষ্টিভঙ্গির আরো একটি সীমাবদ্ধতা বলে আমি আজকে আলাপ শেষ করব। এটি খুব টেকনিক্যালি মানুষের যে রাজনৈতিক আকাঙ্ক্ষার অভিপ্রকাশ, সেটাকে ভাষার স্তরে নামিয়ে এনে ব্যাখ্যা করতে চায়। সে মানুষের যে রাজনৈতিক প্রত্যাশা, তার যে এজেন্সি, তার যে রাজনৈতিক বোঝাপড়া, তার যে রাজনৈতিক স্বপ্ন, তার যে রাজনৈতিক উল্লঙ্ঘন, এটাকে সে সাংস্কৃতিক অনুষঙ্গ দিয়ে ব্যাখ্যা করতে চায়। সে পলিটিক্সকে সংস্কৃতি আকারে পাঠ করে। সে বলতে চায় রাজনীতিতে নয়, এটি মানুষের রাজনৈতিক ঐকতান তালাশ করতে চায় সাংস্কৃতিক অনুষঙ্গে। রাজনৈতিক জনগোষ্ঠীকে এটি এমন ভাবে বয়ান করে যেন তার নিজস্ব কোনো প্রেরণা বা এজেন্সি নাই, কিংবা থাকলেও তা যথেষ্ট নয়। সে চালিত হয় শহুরে শিক্ষিত মধ্যবিত্তের ভাষার ভাবাবেশে। সেকুলার মধ্যবিত্তের দৃষ্টি আমাদের দেখায় এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা প্রবেশ করেছি মতাদর্শ উত্তর জামানায়। বিপুল জনগোষ্ঠী এবং রাজনৈতিক দলসমূহকে একই মিছিলে হাঁটতে দেখে সে ধরে নেয় যে ইতিমধ্যেই তাদের মধ্যকার সকল মতাদর্শের বিরোধ মিটে গেছে, অথবা কোনো কার্যকর সুরাহা সম্পন্ন হয়েছে, যদিও সেটার কোনো সামাজিক নমুনা আমাদের সামনে উপস্থিত নাই। প্রথমে সে রাজনৈতিক সংহতিকে মতাদর্শিক সংহতি হিসাবে ভুল করে এবং এরপর হেরে গলায় ঘোষণা করে আমরা এখন নতুন মানুষ, মতাদর্শ আর বেঁচে নাই। এভাবে বর্গায়ন, চরিত্রায়ন, বয়ান নির্মাণের মধ্য দিয়ে সেকুলার সমাজ, সেকুলার ভাষ্য জুলাই অভ্যুত্থানের এমন এক চেহারা নির্মাণ করে, দুবকের ব্যাখ্যা মেনে আমরা যেটাকে বলতে পারি সেকুলার বুর্জোয়া স্পেকটাকল, সুসজ্জিত মিথ্যার সত্যনিষ্ঠ বিন্যাস। ধন্যবাদ সবাইকে।
চমৎকার একটা প্রবন্ধ আমরা শুনলাম, ফয়সাল আহমেদ নিবন্ধ, উনি নিজে বলেছেন নিবন্ধ প্রবন্ধ, যাই হোক বেশ জটিল আলোচনা, ভাষাতাত্ত্বিক আলোচনা এখানে আছে, সাংস্কৃতিক রাজনৈতিক কথা আছে। প্রথমে আমি বলে নেই যে উনি তিন প্রধান চাবি ভাষ্যের উপর আলোচনা করেছেন। এই তিন প্রধান চাবি ভাষ্য হচ্ছে কর্তা, ভাষা এবং মতাদর্শ। কর্তা পরিভাষাটাকে আমি ব্যবহার করতে চাই না, কারণ এর মধ্যে দুইটা দাগ আছে। একটা হচ্ছে যে অ্যান্টি ফেমিনিস্ট দাগ, আর একটা হচ্ছে কলিকাতার ভাবাধিপত্যের দাগ। এই জন্য এই ভাষাটার বদলে উনি যদি আমাকে অ্যালাউ করেন আমি এজেন্সি বলবো, যদি উনি অ্যালাউ করেন আমি এজেন্সি বলতে চাই কর্তা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। তো চমৎকার একটা প্রবন্ধ, একটা বিষয় উনি খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন যে এরা এই যে সকল সেকুলার যে সমাবেশ আছে, সোসাইটি বললে অনেক বড় হয়ে যায়, সোসাইটি বলবো না, এটা সমাবেশ, এবং আমরা আসলে কখনো এদের বিরুদ্ধে দাঁড়াইনি বলে এটা কিন্তু খুব বড় সমাবেশ না। আমরা যারা ফয়সালও জানি, আমরাও জানি, আপনারা যারা আছেন আপনারা প্রত্যেকেই জানেন যে খুব বড় কিন্তু তা না, কিন্তু কোনোভাবে এরা প্রচার যন্ত্র, রাষ্ট্রীয় যন্ত্রগুলাকে, প্রতিষ্ঠানগুলাকে দীর্ঘদিন ধরে কবজা করে ব্যবহার করছে, ফলে বাইরের থেকে এদের চেহারাটা অনেক বড় মনে হয়। তো এদের যে ভাষ্য, গণপ্রধানের যে ভাষ্য হাজির করেছে, সেটা আসলেই খুব খুব উদ্ভট এবং অস্বাভাবিক বলে আমার মনে হচ্ছে। আমরা ফয়সালের এই দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমরা নিজেরা এইভাবে চিন্তা করি। আমাদের মনে হচ্ছে যে আচ্ছা কি ভাষ্য দিলে অতটা জরুরি না, কিন্তু এখন তার আলোচনার সময় মনে হচ্ছে আসলে জরুরি। এটা তো একসময় এমনও হতে পারে যে এটা একটা বয়ান হিসেবে দাঁড়িয়েও যেতে পারে, কারণ যখন পাল্টা বয়ানগুলো তৈরি হয়, মিডিয়া যখন মানুষের হাতে থাকে, তখন সেই ছোট একটা সমাবেশের বয়ানই সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়। এটা আমরা গত 150-200 বছর ধরে দেখেছি যে যার হাতে মিডিয়া থাকে, বইপত্র থাকে, পাঠ্যপুস্তক থাকে, তার একটা অসীম ক্ষমতা থাকে। 2টা 4টা 5টা লোক মিলেই বিরাট একটা কাজ করে ফেলতে পারে, একটা আধিপত্যের একটা বড় জোয়ার মানুষের গাড়ি চাপিয়ে দিতে পারে। আমরা সেই কলিকাতার নতুন মধ্যবিত্ত 19 শতকের শুরুতে যারা কাজটা করেছিল তাদের হাতে দেখেছি, তারাও একটা ছোট সমাবেশই ছিল। ফলে এই জন্য ধন্যবাদ ফয়সালকে যে আমাদের চোখ খুলে দিয়েছে উনি। এই ভাষের বিষয়ে আমরা সতর্ক থাকবো। আরেকটা বিষয়, ছাত্র জনতার ঐক্য, এই কথাটা আমরা অনেক দিক থেকে শুনে আসছি। আমি নিজেও বিভিন্ন সময় ইন্টারভিউ দিয়েছি, আমি বলেছি, বাংলাদেশ পলিটি একটা ইন্টারভিউ নিয়েছিল, সেখানে আমি বলেছি ছাত্র জনতা কথাটাই ব্যবহার করেছি। এটা বার্ষিক সমস্যা। এখন আমি যদি এটা উল্টে দিই যে জনতা ছাত্রের ঐক্য, তাতে কি সমস্যার সমাধান হবে কিনা? ছাত্র জনতার ঐক্যের কথাটা এসেছিল এই কারণে যে আমি প্রাবন্ধিকের একটু দৃষ্টি আকর্ষণ করব। ছাত্ররা যেভাবে দুঃসাহসী এবং ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে পেরেছিল, জনতা সেটা পারেনি। না পারার একটা কারণ আছে। একটা ছাত্র, আমি যেভাবে ব্যাখ্যা করি, একটা ছাত্রের পক্ষে তার কম বয়সে যতটা আবেগতাড়িত, যতটা আদর্শতাড়িত, যতটা মানবিক কল্যাণের জন্য নিবেদিত থাকে, একটা মানুষ যখন সংসার জীবনে প্রবেশ করে, জটিল সামাজিক জীবনে প্রবেশ করে, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, এজেন্সি তাকে যখন কুড়ে কুড়ে খেয়ে ফেলতে থাকে, এই জোরটা আর তার মধ্যে থাকে না। তার পক্ষে একটা আন্দোলন, এত বড় একটা আন্দোলন সংগঠিত করা সম্ভব নয়। প্রথমত হচ্ছে সে একটা বিচ্ছিন্ন মানুষ হিসাবে থাকে। আধুনিক সমাজের একটা বড় অবদান, হাস্যকর অর্থে বলছি, মানুষকে বিচ্ছিন্ন করা, ব্যক্তিকে বিচ্ছিন্ন করা, সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন করা। আমি যদি এটা কোনো দলের সদস্য না হয়ে থাকি, তা আমার মতো বিচ্ছিন্ন এবং আমার মতো ভালনারেবল লোক আর নেই, আমাকে প্রত্যেকে স্বীকার করতে পারে। ফলে এই ব্যক্তির পক্ষে এরকম একটা আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়, যেটা ছাত্রদের পক্ষে সম্ভব ছিল। ফলে তারা আকস্মিকভাবে হোক, আবেগের সাথে হোক, যেভাবে হোক এগিয়ে এসে যখন এটা সূচিত করেছে, মানুষ যখন দেখেছে একটা নির্দিষ্ট পর্যায়ে গেছে, তখন সাহস পেয়েছে তার সাথে যুক্ত হওয়ার। ফলে জনতার পক্ষে সেটা সম্ভব ছিল না। আমরা এইটুকু মনে হয় স্বীকার করতেই পারি ছাত্রদের অবদান। এতে জনতার অবদান কিন্তু কমে যায় না। এর আগেও ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্রদের আন্দোলন ফেল করেছে, জনতা আন্দোলন করেছে, রাজনৈতিক আন্দোলন, সেগুলো ফেল করেছে। তাহলে এইবার যে সাফল্য, এটার কারণটা কি? দুইটা হতে পারে। এক হচ্ছে ক্ষোভ এমন একটা পর্যায়ে গেছে যে ক্ষোভ শক্তিতে রূপান্তরিত হয়েছে, সেটার পরিমাণ অনেক বেড়ে গেছে। আরেকটা কারণ হচ্ছে ছাত্র এবং জনতা দুটো একই প্ল্যাটফর্মে খুব একটা উত্তাল অবস্থায় এসে একসাথে হতে পেরেছে। এইটা মনে হয় একটা গুরুত্বপূর্ণ একটা সমাবেশে পরিণত হয়েছে ওই সময়। ফলে এইটা একটা সাফল্যের কারণ হতে পারে, কারণ এর আগে ছাত্ররাও ফেল করেছে, রাজনৈতিক দলগুলো ফেল করেছে, মানুষের আন্দোলনও ফেল করেছে। এইবারই শুধু এটা সফল হতে পারলো কারণ দুটো হয়তো ভালোভাবে মিশে যেতে পেরেছে।
আপনারা যারা, আমি একটা উপন্যাসের কথা বলি, মানিক বন্দ্যোপাধ্যায়ের চিহ্ন উপন্যাসের কথা, ওইখানে ধর্মতলার বোনের একটা আন্দোলনের কথা বলা হয়েছিল। ওইখানে দেখানো হয়েছে যে এই আন্দোলনগুলা, গণ আন্দোলন, গণ অভ্যুত্থানগুলা প্রথমে ফুটকির মতো উঠে বিভিন্ন জায়গায়, ফ্যানার মতো উঠে, তারপর একসাথে হয়, একসাথে হয়ে বিপুল বিপুল শক্তি নিয়ে ফেটে পড়ে। ফলে এই জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টা আমাকে যারা চিনেন, আমার দুই মেয়ে এখানে জড়িত ছিল, একটা ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে, আরেকজন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মহিন্দ্রা চিনে আর কি এদেরকে, এরাও জড়িত ছিল। প্রতিদিনই আমি এদের কাছ থেকে রিপোর্ট পেতাম যে কিভাবে কি হচ্ছে। ফয়সাল আহমেদ যেটা বলেছে যে দ্বিধা বিভক্তি ছিল, আমরা পরিষ্কার জানি যে আজকে যারা এই আন্দোলনের কি বলে কথাটা আমি ব্যবহার করবো কিনা, আন্দোলনের ব্রেইন কিংবা মাস্টার মাইন্ড কিংবা নানান নামে যাদের ডাকা হচ্ছে, এরা খুব দ্বিধা বিভক্ত ছিল। আমার মেয়ে প্রতিদিন বলেছে, আপু যে আন্দোলন ফেল করতে যাচ্ছে, আমরা চাপ দিচ্ছি যে এক দফা এক দাবিতে যান, কিন্তু এরা যেতে চাচ্ছে না। কারণ আপনারা যারা সামনে আছেন এরা প্রত্যেকে এটার সাক্ষী, আপনারা আমার চেয়ে ভালো জানেন। তো ফয়সাল আহমেদ এই জিনিসটা তুলে ধরেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা বলা এই পর্যন্ত বলা হয়নি, আমরা অনেক প্রশ্নই তুলি না। একটা মানে ট্রেকের বাইরে গিয়ে বলি যে এখন ডিবি অফিসে অমুক আছে, এটা শুনেছিলাম 1 মাস আগে, এখন থেকে সে সুইজারল্যান্ডে আছে। কিভাবে ডিবি অফিস থেকে সুইজারল্যান্ডে গেল, এই প্রশ্ন কিন্তু আমরা তুলি না। এরকম অনেক লোককেই বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। এই আন্দোলনের মাস্টার মাইন্ডরা কিন্তু এই প্রশ্নটা নিয়ে কখনোই কথা বলেন না। ফলে কি ভাষ্য তৈরি হয়েছে, আমরা ফয়সালকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে এই ভাষ্যের কোনো গুরুত্বই আমরা দেব না। আমরা অবশ্যই প্রকৃত গণঅভ্যুত্থানকে, গণঅভ্যুত্থানের শক্তিকে, গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রক্তকে, জনতার রক্তকে, ছাত্র রক্তকে সমান মূল্যে, সমান গুরুত্বে দেখব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আগের সেশনেও বলেছি, যে এইটা এখন কি কতটা সফলতার দিকে যাচ্ছে, ব্যর্থতার দিকে যেতে পারে কিনা, আমাদের আগামী কোন দিকে, কোন পথে যাচ্ছে, এইটা যেন আমরা সতর্ক থাকি, আমরা যেন এইটার পর্যবেক্ষণটা ভালোভাবে করি। আমি একটা কম্বলের স্টোরি বলে শেষ করি, ছোট গল্প। সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন এটা, যে বাপ মারা গেছে, একটা কম্বল। তো বড়টা চালাক, বড়টা বলছে যে ছোটটাকে বলছে যে কম্বল তুই সারাদিন এটা রাখবি, ধুবি, ইস্ত্রি করবি, পাহারা দিবি যাতে কেউ না নেয়, আর শুধু রাতের বেলা আমাকে একটু দিস। তো রাতের গায়ে আর সকালবেলা পাহারা দেয়। আমরা কি এমন কোনো অবস্থায় পড়ছি যে আমরা একটা জিনিস পাহারা দিচ্ছি আর সেইটার ফল ভোগ করছে অন্য কেউ? আমরা একটা জুজুর কথা বলছি, আমরা বলছি যে ভারত এসে নিয়ে গেল সব, তাড়াতাড়ি আসো আসো পাহারা দাও। তো আমরা গিয়ে পাহারা দিলাম, ভারতের সাথে মারামারি করলাম, তারপর বললো যে ঠিক আছে এখন চলে যাবো, আমরা এটা মেরামত করতেছি, এখন আর ডিস্টার্ব করো না। এইরকম কিছুর মধ্যে যেন আমরা না পড়ি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ফয়সাল আহমেদের যে প্রবন্ধ বা যে পেপারটা সে প্রেজেন্ট করেছে, একটা অসাধারণ পেপার। আমি অনেক কিছু সম্পর্কে খুব একটা সচেতন ছিলাম না, এটার মাধ্যমে, পেপারের মাধ্যমে আমি পরিচিত হলাম, বা আমি আবার নতুন করে এই বিষয়গুলোকে নিয়ে ভাবতে চেষ্টা করবো। ধন্যবাদ ফয়সাল। এবং উনি যিনি বিশ্লেষণ করে গেলেন এই পেপারটাকে, আমার অত্যন্ত পরিচিত এবং প্রিয় মানুষ ফয়েজ আলম, তাকেও ধন্যবাদ দিই। সেও আরো বেশ কয়েকটা আঙ্গিক তুলে এনেছে। কারণ এখন আমাদের আসলে সতর্ক হওয়ার সময়। আমরা আন্দোলন করেছি, বিজয়ী হয়েছি, ক্ষমতা এখন কোনো এক জায়গায়, আমরা নানান রকমের আশঙ্কার মধ্যে আছি। আমরা বুঝতে পারছি না যে আমরা কতদূর যাবো শেষ পর্যন্ত, বা আমরা এটা টিকিয়ে রাখবার জন্য আমাদের আরো কত সতর্ক হওয়া প্রয়োজন। তো আজকে যে বিষয়বস্তুটা সেকুলার ভাষ্যে জুলাই গণঅভ্যুত্থান, সেকুলার মানে কি দেখেন, আমাদের সমাজে, আমাদের মানে এই মহলে, আমাদের তো আমরা মহল বলি, আমাদের মহলে সেকুলার বললে আমরা একটা গোষ্ঠীকে বুঝি, কিন্তু তাই না? এই গোষ্ঠীটা কারা? তারা যেটা ফয়সাল বলল, যে কলকাতার সংস্কৃতির সঙ্গে যাদের সম্পর্ক আছে, তাদের সঙ্গে ঘনিষ্ঠতা আছে, তাদের সেকুলার বলে বুঝি। কিন্তু আদি সেকুলারটা কি আসলে? আর এই যে আপনার কলোনাইজেশনের যে কনসেপ্টটা দেখেন, এখনকার দিনে কিন্তু আগেকার মতো কলোনাইজেশন হয় না, এখন হয় নিও কলোনাইজেশন। তার মানে কি, তারা কিভাবে কলোনাইজ করে? অর্থনীতিটাকে নিজেদের কবজায় নিয়ে নেয়, সংস্কৃতিটাকে নেয়, শিক্ষাটাকে নেয়, পররাষ্ট্র নীতিটাকে তারা ডিক্টেট করে। এইটা হচ্ছে নিও কলোনাইজেশন, যেটা
মুখোমুখি আমরা হয়েছি গত 16 বছরে বা 15 বছরে। শেখ হাসিনা এইটাই করেছে। কি শেখ হাসিনাকে আসলে বুঝতে হবে রাজনীতি বহির্ভূত কিন্তু কোনো কিছুই না, তাই না? রাজনীতিটাকে টানতে হবে এর মধ্যে দিয়ে। তো রাজনীতিটা কি? শেখ হাসিনা কে? শেখ হাসিনা হচ্ছে তিনি যাকে ভারত 6 বছর ধরে প্রশিক্ষণ দান করেছেন, তাদের শেল্টারে রেখে 6 বছর প্রশিক্ষণ দিয়েছেন। কি প্রশিক্ষণ দিয়েছিলেন তাকে? আমরা এরকম গল্প শুনেছি যে জিয়াউর রহমানের যেদিন মৃত্যু হলো, মানে যে কুয়ে অভ্যুত্থানে তার মৃত্যু হলো, সেদিন নাকি শেখ হাসিনা বোরখা পরে পালিয়ে যাচ্ছিল বর্ডার দিয়ে। ওই বর্ডারের লোকজন মানে সেনাকর্তারা মানে বিডিআর এর লোকজন তাকে আটক করেছিল, তাই সে ওই পারে যেতে পারেনি। তো এগুলো সব মেলাতে হবে, এই ঘটনাগুলোকে বুঝতে হবে। এবং শেখ মুজিব কি, শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিন্তু আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার, কারণ এই রাজনৈতিক অ্যাসপেক্ট গুলো বাদ দিলে হবে না। মৌলানা ভাসানী কি বা ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানী গ্রুপের রাজনীতিটা কি ছিল, এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি এগুলো বাদ দিলে আপনি বিশ্লেষণে আপনাদের একটু গ্যাপ থেকে যাবে, শূন্যতা থেকে যাবে। রাজনৈতিক দিকগুলোকে আনতে হবে, কারণ তারা অ্যাক্টার্স ছিল, তারাই কিন্তু ভূমিকা পালন করেছে, তাই না? ওই বিশেষ সময় আপনি যদি ওই 47-এ না গেলাম, আমরা যদি 70, 69, 70, 71 থেকে শুরু করি, তাহলেও আপনার ভূমিকাগুলো পর্যালোচনা করতে হবে। তখন বুঝতে হবে যে ভারত কিভাবে আমাদের দেশটা নিয়ে একটা নীল নকশার উপরে কাজ করে পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠ করে বহু কিছু নিয়ে গেছে আমাদের এখান থেকে। চিন্তা করেন 36 লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করত। চিন্তা করেন যে বাংলাদেশ থেকে তারা 20 বিলিয়নের উপরে টাকা নিয়ে যেত প্রতি বছর। চিন্তা করেন যে বাংলাদেশে ভারতীয়রা বা র যে একটা প্রধান ভূমিকা পালন করেছিল, এক্সটার্নাল ইন্টেলিজেন্স ডিভিশন অফ ইন্ডিয়া, সেই বাংলাদেশে একটা তাদের সব থেকে গুরুত্বপূর্ণ ট্রাস্ট ছিল বাংলাদেশে। এবং তারা কি করেছে, রয়ের সঙ্গে কাদের সম্পর্কে, এই কথাগুলো আলোচনাগুলো আপনাদের মধ্যে এসছে। কিন্তু এই যে মোসাদের সঙ্গে রয়ের যে ওয়ার্কিং রিলেশনশিপ ছিল, এটা কিন্তু আমরা জানতাম। এবং বিএনপির 2টা আন্দোলন ব্যর্থ করার পিছনে র এবং মোসাদ একত্রিতভাবে কাজ করেছিল। কিভাবে ব্যর্থ করেছিল, বিশেষ করে অক্টোবর 28 তারিখে যেটা করেছিল, এবং তার আগে ডিসেম্বরের কত তারিখ ছিল, 20 তারিখ, তাই না? 10 ডিসেম্বর, এই 2টাতে কিন্তু র এবং মোসাদ ভীষণভাবে কাজ করেছিল। এবং সেই সময় বিশেষ করে ডিসেম্বরে, তখন তো রয়ের প্রধান ঢাকায় এসে বসেছিল, 7 দিন সে ম্যানেজ করে তারপরে সে চলে গেছে দিল্লিতে। তো এই যে রয়ের ভূমিকাগুলো যদি আমরা উপেক্ষা করি, এগুলো নিয়ে আলোচনা না করি, তাহলে কিন্তু এই যে গণ অভ্যুত্থান হলো, এত বড় আত্মত্যাগ, সারা বিশ্বের মানুষ, আমি তখন আমেরিকাতে নিউ ইয়র্কে ছিলাম, আমরা সবাই দাঁড়িয়েছিলাম, আমরা ইউএন এর সামনে, আমরা টাইমস স্কোয়ারে, ওখানে সারা রাত ধরে আমরা এই যে সবার পক্ষে আমরা ওখানে কাজ করেছি, বসেছিলাম সারা রাত সারা দিন। আমরা ওখানে গায়েবানা জানাজা করেছি। 16ই জুলাই যেদিন 5 জনকে হত্যা করেছে, সেদিন আমরা গায়েবানা জানাজা করেছি। আমরা আমেরিকার মতো জায়গায় আমরা বিক্ষোভ মিছিল করেছি, লোকে অবাক হয়ে তাকিয়ে দেখেছে যে কি বলছে, কি করছে। তো এগুলো হয়েছে কি, এগুলো সবগুলোর পিছনে কিছু একটা নীল নকশা কাজ করছিল। এবং শেখ হাসিনার যে কনফিডেন্স ডেভেলপ করেছিল বিগত 15 বছরে বা 16 বছরে, কারণ সে এমন কোনো কাজ নাই যেটা করতে ব্যর্থ হয়েছে। কারণ আমি একসময় শুনেছিলাম একজন রাজনীতিবিদ বা একজন রাজনীতিতে এসে প্রথমে একটা কথা বলেছিলেন যে সবকিছুর একটা মূল্য আছে, একটা প্রাইস ট্যাগ আছে সবকিছু, ওটা দিতে পারলে আপনি সবাইকে কিনতে পারেন। এইটার বাস্তবতা শেখ হাসিনা করে দেখিয়েছে, সবাইকে শিখিয়েছে। আমরা অনেককে অনেক ভাবে দেখি, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে কোনো না কোনো ভাবে শেখ হাসিনা একটা আঘাত করে ফেলেছে, যার জন্য এই দীর্ঘ 16 বছর এত অন্যায় করেছে। মানে কোন পর্যায়ে শেখ হাসিনা অন্যায় করে নাই ধরা পড়েছে, মানুষ জেনেছে, কিন্তু এটা পরিবর্তন কেউ আনতে পারি নাই। মানুষ হতাশায় চলে গিয়েছিল, ভেবেছিল হবে না, কিন্তু হঠাৎ করে জেগে উঠলো এই ছেলেরা, যখন তাদের রাজাকার বলা হলো। সে বললো তুমি কে, আমি কে, রাজাকার। এই যে শুরু হলো আন্দোলন, অসাধারণ অসাধারণ, এরা রক্ত দিল।
আমরা আবু সাইদকে দেখলাম, মুগ্ধকে দেখলাম, আমরা কত ছেলে মেয়েদের রক্ত দেখলাম, কিভাবে গুলি করেছে, হেলিকপ্টারে গুলি করেছে, বাচ্চাগুলো মৃত্যুবরণ করেছে। চিন্তা করেন, ইউনিসেফ থেকে তখন একটা বিবৃতি দিয়েছিল যে 54 চিলড্রেনকে মেরে ফেলেছে হেলিকপ্টারের গুলিতে। ইউনিসেফ কিন্তু একটা বিবৃতি দিয়েছিল, আপনারা বোধহয় খেয়াল করেন নাই। তারপরে অনেকগুলো মানবাধিকার প্রতিষ্ঠান বিবৃতি দিয়েছিল সেই সময় এই হত্যার বিরুদ্ধে। তো এগুলো সবকিছু কিন্তু এই যে ছাত্র জনতার যে আন্দোলন, যে আত্মত্যাগ, যে রক্ত, এটার সঙ্গে কিন্তু সারা বহির্বিশ্বে যত বাংলাদেশিরা ছিল প্রত্যেকে কিন্তু একত্রতা প্রকাশ করেছে, শরিক হয়েছিল। তারা কিন্তু ছিল আপনাদের পাশে। আমি একজন সাক্ষী। যেমন পিনাকি ছিল, যেমন মানে আমাদের যারা ছিল, যেমন আছে, সবার নাম এখন মনে পড়ছে না, সবাই ছিলেন, সবাই কিন্তু আপনাদের পক্ষে ছিল। মানে যারা এখানে রাস্তায় কাজ করেছে, আমরা খুব কষ্ট পাচ্ছিলাম যে আপনাদের পাশে থাকতে পারি না। মানুষ বেরিয়ে গেছে, মা বাবা ভাই বোন, ছোট ভাইটা পর্যন্ত গেছে, তাই না? ছোট ভাইটা বলেছে যে না, আমি কি করে ঘরে থাকি, আমার ভাই ওখানে গেছে, আমিও রক্ত দিব, আমিও আবু সাইদ হব। একটা বাচ্চার ভিডিও আমি পেয়েছি, সে বলছে আমি আবু সাইদ, আমাকে গুলি করো। এই যে মানুষ যে মানে উৎসাহিত হচ্ছে যে দেশের প্রতি, এরা কিন্তু আমাদের শিখিয়ে দিল, এই জেনারেশন আমাদের শিখিয়ে দিল, আমরা যারা মানে আগেকার সময়কার মানুষ, আমাদের শিখিয়ে দিল কি করে রক্ত দিতে হয়, কি করে দেশের জন্য দাঁড়িয়ে যেতে হয়। এটা কিন্তু ভুলে গেছিলাম আমরা রাজনীতির অঙ্গনে যারা বিশেষ করেছিল। তো এই জন্য বারবার সেলুট দিতে হবে। এবং আজকের যে বিষয়বস্তু, এই পেপারটা যেটা লিখেছে, অনেক কিছু খুব সুন্দরভাবে নিয়ে এসেছেন ফয়সাল আহমেদ, তাকে আমি আরেকবার ধন্যবাদ দিই এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দিই। আজকে আমাকে এখানে আসবার সুযোগ করে দেওয়ার জন্য সিনা ভাই এবং যারা যারা মানে আমাকে ডেকেছেন, তাদের সবাইকে আমি কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাই। এবং আপনাদের বলছি যে এখন কিন্তু একসঙ্গে থাকবার সময়। যে অনেকেই বলছিলেন যে আমাদের কিন্তু দুঃসময়টায় কাটে নাই, তো আমাদের একসঙ্গে থাকাটাই কিন্তু একটা বড় শক্তি হিসাবে আমরা আমাদের বিদেশি যারা আমাদের প্রতিপক্ষ বা আমাদের দেশি প্রতিপক্ষরা আছে তাদের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াবে। আমাদের মানে কি বলে ইউনিটিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, যেটা আমাদের ছিল না বলে সাংবাদিক মিডিয়া দেখেন, রাজনৈতিক অঙ্গন দেখেন, প্রত্যেকটা সেক্টর কিন্তু আমাদের বিক্রয় করেছিল শেখ হাসিনার দীর্ঘ 16 বছরে। তখন তো শেখ হাসিনা ছিল না, শেখ হাসিনা তো জাস্ট এ প্রক্সি ছিল, তার হয়ে অন্যরা কাজ করেছে এবং আমাদের শেষ করে দিয়েছে, এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। তো এখন হাল ধরতে হবে, একসঙ্গে থাকতে হবে। ধন্যবাদ। ক্ষমতা কাঠামো, যেখানে সে অসংখ্য মানুষের বিচিত্র ভাষা, মতাদর্শ এবং চাওয়া পাওয়াকে আসলে বিভিন্নভাবে নিপীড়নের মধ্য দিয়ে হোক বা পৃষ্ঠপোষকতা দিয়ে হোক সে আসলে আত্মীকৃত করতে পারে, আয়ত্ত করতে পারে। রাষ্ট্রের মধ্যে এই চরিত্রগত উপাদানটা বাই ডিফল্ট থাকে। যদি সেটা ধর্ম ভিত্তিক রাষ্ট্র হয় বা খেলাফত হয়, তদুপরি সে জনগণের এই বিচিত্র এজেন্সিকে একটা 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 গড় মাপে নিয়ন্ত্রিত করে রাখার একটা কলকবজা সে সবসময় নিজের ভেতরে ইনহেরেন্টলি জারি রাখে। এটা রাষ্ট্রের মধ্যে আছে। ফলে অভ্যুত্থান সম্ভব করেছে যে মানুষ, তাদের ভাষা আলাদা, তাদের প্রেরণার স্থল আলাদা, তাদের মোটিভেশন আলাদা। ধরা যাক বসিরার একজন টুকাই যে বুক পেতে দিয়েছে পুলিশের সামনে, তার প্রেরণার স্থল, তার আকাঙ্ক্ষা এবং তার যে রাজনৈতিক বাসনা, ভাষা, সেটার সাথে কোন ক্রমে ঢাকার মধ্যবিত্ত সেকুলার অধ্যাপকের ভাষা এবং আকাঙ্ক্ষা মিল নাই। তারা দুইজন আলাদা আলাদা প্রেরণার স্থল থেকে এই অভ্যুত্থানে যোগ দিয়েছে, আলাদা আলাদা কারণে, আলাদা আলাদা মোটিভেশন, তাদের ভাষা আলাদা। কিন্তু আমরা যদি এমন একটা রাষ্ট্র কাঠামো প্রস্তুত করতে যাই, যেই রাষ্ট্র কাঠামো এদের প্রত্যেক স্বাতন্ত্র্যকে স্বীকার করে তাদের অংশীদারিত্ব নিশ্চিত করবে, এই ধরনের রাষ্ট্র যদি সত্যি আমরা নির্মাণ করতে যাই, তাহলে সেটা কোন ক্রমে বুর্জোয়া ডেমোক্রেটিক রাষ্ট্র ফুলফিল করতে পারবে না। কারণ আমরা দেখেছি ইউরোপীয় বাস্তবতায় বুর্জোয়া ডেমোক্রেটিক রাষ্ট্র যে ধরনের জাস্টিস কায়েম করে, যে ধরনের সোসাইটি কায়েম করে, যে ধরনের রাষ্ট্র বা ক্ষমতা কাঠামো প্রস্তুত করে, যে ধরনের কনস্টিটিউশন প্রস্তাব করে, সেগুলো মানুষের উপর ফকুর ভাষায় বলতে গেলে খুব ইনস্ট্রুমেন্টাল নিপীড়ন বা সাপ্রেশন জারি রাখে। ফলে আমাদের আসলে
বুর্জোয়া ডেমোক্রেটিক রাষ্ট্রের যে মডেল সেটাকেও পুনর্বিবেচনার মধ্য দিয়ে নয়া নয়া রূপান্তরকামী রাষ্ট্রের সম্ভাবনা জারি রাখতে হবে, যার মধ্য দিয়ে আমরা সবসময় ওই অনুসন্ধানে লিপ্ত থাকবো যে মানুষের স্বতন্ত্র এজেন্সিকে আরো কতভাবে স্বীকার করা যায় এবং তার অংশীদারিত্ব নিশ্চিত করা যায়। এই সম্ভাবনা অসীম এবং আমাদের চেষ্টা জারি রাখতে হবে। আমি এক মিনিট ডিসকোর্স করে যেমন ইয়ে করেছে, তার বন্ধুদেরকে উত্তেজিত করেছে, বসিলা বা আজিমপুরে ককটেলের সামনে, তারপর পুলিশের ব্যাটের বাড়ির সামনে হাজার হাজার বন্ধু বান্ধব নিয়ে গেরিলা আক্রমণ করছে পুলিশের উপর। আর তার আরেক সুবিধা হচ্ছে 5 তারিখের পরে এসে সাবজেক্ট থেকে কিছুটা অবজেক্ট মানে ওই নিজেকে আবার অবজার্ভ করার জন্য একটা নতুন সাবজেক্টিভিটি সে গ্রো করেছে। এই সুবিধাটা আসলে নিতে না জানলে শেষ পর্যন্ত আপনি গণ অভ্যুত্থান করেন, বিপ্লব করেন, 71 করেন, 24 করেন, আরো যা যা করবেন সবই বৃথা যাবে। আমরা সেটা চাই না। আমি ফয়সালের সাথে ঐক্যমত্য পোষণ করে আজকের অনুষ্ঠান শেষ করছি। একটা ছোট পরিচয় দিই আপনাদেরকে। এই মিডিয়া ওয়াচ বাংলাদেশ, এটা একটা মিডিয়া ইন্টিগ্রিটি এবং মিডিয়া মনিটরিং রিসার্চের অর্গানাইজেশন। আপনারা যারা চান এর সাথে যুক্ত হতে পারবেন, আগ্রহীদেরকে আমরা যুক্ত করতে চাই। আর একটা নতুন মিডিয়া হচ্ছে টি&বি ওয়ার্ল্ড, পিপলস মিডিয়া বাংলাদেশ। এগুলোর সাথে কাজ করার জন্য আপনাদেরকে আমরা ইনভাইট করছি। রূপালী ব্যাংক পিএলসি কে ধন্যবাদ, ওনারা আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করতে সহযোগিতা করেছেন। ধন্যবাদ সবাইকে, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, শুনেছেন, এতক্ষণ আমরা কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম।